গ্রাম ছোট ছিল, কিন্তু স্বপ্ন অনেক বড়। সকালের রোদে হাসি ছিল। এখানে গল্প সব বাড়ি থেকে বেরোতো, কখনো হাসাতো, কখনো কিছু শেখাতো। যখন সত্যি বলা কঠিন হতো, একটা চেয়ারই সবকিছু বলতো। বৃষ্টি ভরা রাতের পর গ্রামে এক পরিষ্কার আর উজ্জ্বল দিন হলো। পাখি চিকচিক করছে, ফুল ফুটেছে, বাচ্চারা স্কুলের দিকে যাচ্ছে, আর দফতরে যাওয়া লোক নিজের কাজের জন্য বেরিয়ে পড়েছে। প্রথম নজরে এই দিন খুবই সাধারণ লাগছে, কিন্তু এই গ্রামে কিছু ব্যাপার এমন ছিল যেটা কখনো বদলায়নি। রাস্তায় জায়গায় জায়গায় গর্ত আর কাদা ভরা। স্কুলের বিল্ডিং খুবই খারাপ অবস্থায় দাঁড়িয়ে। বাস সবসময় সময় মতো আসে না, আর মহিলারা জল ভরার জন্য হ্যান্ড পাম্পে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এই সাধারণ ব্যাপারগুলো চিন্তা হওয়ার ব্যাপারে এই গল্পে শুরু হলো। বিমল গ্রামের স্থানীয় দুধওয়ালা নিজের দিন শুরু করছে। ও গরুদের গোবর পরিষ্কার করছে আর দুধের বালতিগুলোকে সাজাতে ব্যস্ত। ওর গেটে ওর বন্ধু ব্রিজভূষণ দাঁড়িয়ে আছে। ও কাঠের ঝাড় দিয়ে ঘাসগুলোকে পরিষ্কার করছে আর জলের ব্যবহার করে না। আরে দাদা, কি হলো? সকালবেলা লাইনে জল পাননি নাকি? কি বলবো দাদা, আজ আমার বউয়ের পায়ে একটু মোচ লেগে গেছিল, আর তার জন্যই ও সকালবেলা জল নিতে যেতে পারেনি। আরে তাহলে তুমি চলে যেতে গেছিলাম, কিন্তু চোখ তাড়াতাড়ি খোলেনি, আর যেই ওখানে পৌঁছলাম জল শেষ হয়ে গেছিল। আরে বাবা, তাহলে সারাদিন এইভাবেই কাটাবে নাকি? কালকের জল তো একটু বেঁচেই আছে, ওটা দিয়ে খাবার বানিয়ে নেব, আর বাকি কাজ চালাতে তো হবেই। আমাদের গ্রামবাসীদের জন্য এটা খুব সাধারণ ব্যাপার। ঠিকই বলেছ, নেতাজি তো বলেছিলেন ভোটে জেতার পর উনি গ্রামের সব বাড়িতে জল পৌঁছে দেবেন। সেই কথাটারও তো 5 বছর হয়ে গেছে, আর আজও সব একই রকমের আছে। সত্যি বলতে তো এটা একটা বড় সমস্যা। বাড়িতে পরিষ্কার জল কি আমাদের অধিকার নয়? দুজনে কথাই বলছিল, তখনই অজয়, যে কিনা 30 বছরে সেখান থেকে যাচ্ছিল, ব্রিজভূষণ ওকে রাস্তায় থামালো। আরে বাবু অজয়, বহুদিন পরে দেখা হলো, কেমন আছো তুমি? নমস্কার জেঠু, বাস একটু কাজের জন্য শহরে গেছিলাম। শহর? ওখানে কেন গেলে? আরে তুমি জানো না নাকি, অজয় তো পড়াশোনা করে, ওই কি বলে জানো ওটাকে, কেমিস্ট্রি অনার্স কাকা। হ্যাঁ সেটাই সেটাই। আরে বাবা, এসব কি পড়াশোনা করছো তুমি? এসব তো আমি কিছুই বুঝতে পারি না। সুশীলের মতন একটা কোনো সরকারি কাজ করো, তবেই তো আমাদের গ্রামের কল্যাণ করতে পারবে। কোনো ব্যাপার না কাকা, আমাদের গ্রামের ভালো তো হবেই, কিন্তু তাড়াতাড়িও হবে, আপনি চিন্তা করবেন না। অজয় মাথা নাড়িয়ে সহমতি করল আর নিজের রাস্তায় এগিয়ে গেল, যেখানে ব্রিজভূষণ আর বিমল নিজের কথা চালিয়ে গেল। সন্ধেবেলায় এক গ্রামের মহিলা সরকারি হাসপাতালে দেখতে পাচ্ছি। ও বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে নিজেদের ওষুধের টাকা দিতে। আপনার হয়ে গেল 1770 টাকা। 1770? কিন্তু ওষুধ তো শুধু 320 টাকার। আরে কাকিমা, ওষুধের সাথে চেক আপের টাকাও তো লাগবে। কিন্তু বাবা, সরকারি হাসপাতালে তো চেক আপ ফ্রিতে হয়। আরে কাকিমা, আপনার চেক আপের জন্য এত মেশিন ব্যবহার করতে হয়, আর তার মধ্যে লাইট, ডাক্তারের ফিজ, আরো অনেক জিনিস তো রয়েছে ইনক্লুডেড, সেগুলোর পয়সা কে দেবে? বাবা, এর মধ্যে ওর পেছনে দাঁড়িয়ে থাকা লোক ওর মজা ওড়াতে লাগলো আর বলল, বিল ভরে দাও আর জায়গা ছেড়ে দাও। ভিড়ের চাপে ও বিল ভরে দিল, আর যেই বাকি লোকেরা আগে এগোলো, ও সেখান থেকে চলে গেল। হাসপাতাল থেকে বাইরে বেরোনোর সময় ও খুবই চিন্তিত ছিল আর নিজের সাথে কথা বলতে লাগলো। এখানেও আমার সব টাকা শেষ, এবার ঘরে গিয়ে কি বা করব? সরকারি কর্মচারী তো খাওয়ার টাকাও ছাড়লো না। ও গ্রামের দিকে যাওয়ার জন্য পা হাঁটালো। সেই রাতে অজয়ের ঘরের দৃশ্য দেখা দিচ্ছে। অজয় নিজের চেয়ারে বসে আছে, কিছু রসায়ন একসাথে মেলাচ্ছে, নোটবুকে লিখছে যে কি হচ্ছে। যেই ও ঝুঁকে দেখলো, সবুজ রঙের তরল ঝাঁক বেরোতে লাগলো, ফ্লাক্স থেকে ধোঁয়া বেরোলো আর সেটা কাঁপতে লাগলো। অজয় উঠে দেখলো যেটা কি হচ্ছে। হঠাৎ এক ধামাকা হলো, অজয় চেয়ার থেকে পড়ে গেল, তরল ওর চেয়ারে ছড়িয়ে গেল। অজয় উঠল,
রুমাল দিয়ে নিজের চেহারা ঢাকলো আর দেখলো তরল অদ্ভুতভাবে প্রবেশ করছে। ও অবাক হয়ে সেটা দেখলো তরলের ফুটন্ত আওয়াজ পুরো ঘরের মধ্যে শোনা গেল। এটা সপ্তাহের বাজারের দিন আর গ্রামের লোকেরা একাঠা হয়েছে। সেই মহিলা যে হাসপাতালে ছিল এখন আপেলের দাম জিজ্ঞেস করছে। 270 টাকা কিলো ঠাকুমা। এত দামি? আরে বাবা, যদি তুমি এত দামি জিনিস বিক্রি করো তাহলে আমরা কোথায় যাব? আরে ঠাকুমা, আমরা কি করব? এখন যেই দামে আমরা আনি সেই দামেই তো আমরা বেচবো নাকি? কিন্তু বাবা, বাবু টাবু চলবে না কাকিমা, আমার হলে নিন, না হলে দাম কিন্তু কমবে না বলে দিলাম। মহিলা মাথা নাড়ালো, উদাস অনুভব করলো আর যেতে থাকলো। তখনই অজয় এগিয়ে এলো আর ওকে আবার ডাকলো। ঠাকুমা দাঁড়ান, আজকে আমি তোমার জন্য সবজি কিনে দিচ্ছি। দারুণ ব্যাপার। তাহলে বাবু বলো কত করে চাই? আরে কোনো ব্যাপার নয় বাবা, আমি তো এমনি দাম জিজ্ঞেস করছিলাম। কোনো ব্যাপার না কাকিমা, আমি আপনার ছেলের মতনই তো। একটা কাজ করুন, সব আপেল দিয়ে দিন, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? সে কি শর্ত দাদা? আপনাকে এই চেয়ারটায় বসতে হবে আর বলতে হবে যে আপনি যে দামটা বলছেন সেটা একদম সঠিক। চেয়ার? আমি কিছু বুঝলাম না দাদা। একদম পরিষ্কার, আপনি এই চেয়ারটাতে বসে বলে দিন আর আমি আপনার সব আপেল কিনে নেব। দোকানদার কিছুক্ষণ ভাবলো, তারপর সহমতির সাথে মাথা নাড়ালো। আচ্ছা দাও, চেয়ারটা দাও, বসি। অজয় চেয়ার নিজের সামনে রাখলো আর দোকানদারকে বসার জন্য ইশারা করলো। আচ্ছা বলুন তাহলে, এই আপেলগুলো আপনি কত টাকায় কিনেছেন পার কিলো? আরে এগুলো তো দাগি মাল ছিল, আমি একদম 60 টাকা কিলো হিসাবে কিনে নিয়েছি। দোকানদার তৎক্ষণাৎ চমকে গেল। ওর মনে হলো যে ও কি বলল, আর ও তাড়াতাড়ি কথা ঢাকার চেষ্টা করলো। আরে না না দাদা, এটা ভুল। আমাদের বলো যে দাম বেশি আর এরকম করো। দেখলেন কাকিমা, এইরকমই হয়। আজকের পর থেকে আপনি এখান থেকে জিনিস কিনবেন না। না কাকিমা, এটা একদম মিথ্যে। আচ্ছা মিথ্যে? আর যদি এটা সত্যি না হয় তাহলে তোমার মুখ থেকে কি করে বেরোলো? আরে আমি সেসব জানি না, আপনারা কি করে করলেন এটা? আসুন, আমি 1 কিলোর সাথে আরেকটা কিলো ফ্রি দিচ্ছি। ভিড়ের মধ্যে অবস্থিত সব লোকেরা এটা দেখলো। ওরা নিজেদের মধ্যে কথা বলল আর চলে গেল, যাতে দোকানদারের পুরো নোংরা খেলা সবার সামনে চলে এলো। ও ওখানেই বসে রইল, মাথায় হাত দিয়ে হার মেনে। এরপর অজয় নিজের জাদুই চেয়ারের সাথে গ্রামের রাস্তায় চলতে লাগলো আর আশেপাশে সমস্যার দিকে চোখ দিল। রাস্তার দৃশ্য দেখলো এখনো ভাঙা চোরা গর্তে ভর্তি, যেটার জন্য অ্যাক্সিডেন্ট হয়। লোক জলের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। গরু আবর্জনা আর প্লাস্টিকের থেলাতে চড়ে উঠছে। গ্রামে জীবনের স্থিতি এখনো খুবই খারাপ। ফেরত যাওয়ার সময় অজয় একটা ব্যানারের পাশ দিয়ে যাচ্ছিল, যেখানে স্থানীয় বিধায়কের প্রচার করা আছে আর ভোটের জন্য অ্যাপিল করা হয়েছে। অজয় এক মুহূর্ত দাঁড়ালো আর সেটা দেখলো আর অনুভব করলো যে এই লড়াই ছোট নয়, এটা বদলানোর সময়। তখনও আগে এগোলো। সেই রাতে অজয় বসে বই পড়ছিল, তখনই দরজায় কেউ যেন এলো। ও উঠে দরজা খুলল আর দেখল যে সেই দোকানদার দাঁড়িয়ে আছে, যাকে ও সবার সামনে বেনকাব করেছিল। অজয় ওকে আশ্চর্য হয়ে দেখল। আরে তুমি? দাদা, আমার দোকান আপনার এই চেয়ারের জন্য একদম বন্ধ হয়ে গেছে। আপনি দয়া করুন, আজকের পর থেকে আমি ভালো ফল বেচবো একদম, আর সেটা সঠিক দামেই বেচবো। অজয় হাসল আর সহমতিতে মাথা নাড়ালো। পরের দিন অজয় দোকানদারের সাথে দাঁড়িয়েছিল আর ওর চারপাশে গ্রামের লোকেরাও জমা করেছিল। বাবুলালজি নিজের ভুলটা বুঝতে পেরেছেন আর উনি কথা দিয়েছেন যে আজকের পর থেকে সঠিক দামেই সঠিক ফল বেচবেন। কি দাদা? আজকে থেকে আমি সঠিক মাল সঠিক দামেই বেচবো। বাবু, এই কাজ তো হয়ে গেছে, কিন্তু এই রকম লোক তো এই গ্রামে প্রচুর আছে। আমরা কি সবাইকে সঠিক পথে আনতে পারবো? আজ্ঞা, একদম কাকু। অজয়ের চোখ গর্ব আর সংকল্পর সাথে চমকাচ্ছিল। অজয় এক এক করে গ্রামের লোকেদের সামনে ডক্টর, দোকানদার আর অন্য বিক্রেতাদের কাজ উজাগর করল। প্রত্যেকেই চেয়ারে বসে
আর তাদের নোংরা খেলা সবার সামনে চলে আসে। তারপর দৃশ্য অজয়ের ওপরে আসে, ওর চেহারায় হালকা হাসি। আর কেউ বেঁচে আছে নাকি? কিছুদিন পর অজয় গ্রামবাসীদের মাঝখানে বসে আছে। সবাই একটু চিন্তিত দেখাচ্ছে। তারপর অজয় বলে আর চুপ্পিটাকে ভেঙে ফেলে। কি হয়েছে আপনাদের সবার? সবাই এত চিন্তায় আছেন কেন? আরে বাবু, তুমি তো জানোই যে কিছুদিনের মধ্যেই আবার ইলেকশন হবে। গতবার ভূষণকে জিতিয়েছিলাম, ভালো সুবিধার কথা দিয়েও কোনো কথা রাখেনি আমাদের, যেমনটা সবসময় করেও। হ্যাঁ বাবু, এই নেতা লোকেদের এইরকমই ব্যাপার। ইলেকশনের সময় বড় বড় কথা দেয়, কিন্তু তারপর কোনো ব্যাপার না কাকা, এইবার এমনটা হবে না। এইবার আমাদের কাছে আমাদের জাদুই চেয়ার রয়েছে, ওনাকে ওটায় বসিয়ে প্রশ্ন করব। গ্রামবাসীরা এক মুহূর্তের জন্য দাঁড়ালো আর সহমতির সাথে মাথা নাড়ালো। আর একটা তাজা সকাল হলো। ময়দানে একটা তাঁবু, একটা মঞ্চ আর মাইক্রোফোন লাগানো হয়েছিল। মঞ্চের পিছনে সেই বড় ছবি লাগানো হয়েছিল যেখানে বিধায়ক আছে, যাকে অজয় প্রথমে ব্যানারে দেখেছিল। বিধায়ক নিজের কারে পৌঁছালো, ওর সাথে একটা কাফিলাও আছে। দুজন গার্ড ওনার দরজা খুলল, উনি বাইরে বেরোলেন। ও গ্রামবাসীদের দিকে বেশি মন দিল না আর সোজা মঞ্চের দিকে চলে গেল। আত্মবিশ্বাসের সাথে ও নিজের ভাষণ দেয়া শুরু করলো। আমার প্রিয় গ্রামবাসীরা, আপনাদের কোটি কোটি প্রণাম। যেমনটা আপনারা জানেন যে প্রত্যেক 5 বছরে একবার চুনাও হয়। যেইভাবে আপনাদের ভালোবাসা আমাদেরকে আগের বার জিতিয়েছিল, আর তার বদলে আমি আপনাদেরকে ভালো সুবিধা দিয়েছি, যেমন সিসিটিভি, বাস স্টপ, জলে শৌচালয়, আরো অনেক কিছু। আমি আশা করি যে আপনারা এইবারও আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন, আর আমি আবার সেই উদ্যমের সাথে কাজ করতে পারবো, যাতে আমি আপনাদের সেবায় সবসময় হাজির থাকি। সেটা তো ঠিক আছে, কিন্তু একটা শর্তে। কিরকম শর্ত? আপনাকে আমাদের কিছু প্রশ্নের সহজ জবাব দিতে হবে, শুধু এইটুকুই শুনতে হবে। চলুন, আমি রাজি। এইরকম নয় নেতাজি, প্রথমে আমি আপনাকে বসাবো, খাওয়াবো, একটু খাতিরদারি করব, তারপরে সেইটা আবার বলতে। অজয় কিছু বাচ্চার দিকে মাথা নাড়ালো আর বাচ্চারা চেয়ার নিয়ে মঞ্চে এলো। অজয় আর বাকি গ্রামবাসীরা বিধায়কের সামনে দাঁড়িয়ে গেল। টেবিলে কিছু খাবার ট্রে রাখা ছিল। বিধায়ক সেগুলোকে দেখলো, লোভে পড়ে গেল আর যেই নেয়ার চেষ্টা করলো, অজয় নিজের হাত টেবিলে রেখে দিল। সোজা বিধায়কের চোখে দেখলো আর শান্ত কিন্তু আত্মবিশ্বাসের হাসির সাথে প্রশ্ন করা শুরু করলো। বিধায়ক কিছুক্ষণের জন্য নিজের চেয়ারে পেছনে ঝুঁকেছিল, একটু ভ্রমিত হয়ে। তাহলে বলুন নেতাজি, আমাদের গ্রামে আগের বছর সোলার লাইট লাগানোর কথা হয়েছিল, সেটা কোথায় কোথায় আছে? আরে তার মধ্যে 6টা তো আমার বাড়ি লেগেছে, আর বাকিটা আমি। এটা কি? জবাব দিন না নেতাজি, ওইগুলো তো আমি বেচে দিয়েছি। আরে কি বলছি আমি? বিধায়ক একটু ভয় পেয়ে গেল ও তাড়াতাড়ি উঠে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্রিজভূষণ আর বিমল ওর কাঁধে হাত দিয়ে ওকে আবার বসার জন্য বাধ্য করলো। আর গ্রামের রাস্তার যে কাজ হওয়ার কথা ছিল সেটা? সেই ফান্ডটা তো আমাদের পার্টির লোকেরা শেষ করে দিয়েছে। বিধায়ক চুপ হয়ে গেল আর নিজের কারে বসে সেখান থেকে পালিয়ে গেল। গ্রামের লোকেরা রাগের সাথে ওকে দেখতে লাগলো। কিছু সত্যতা সামনে এসেছিল, কিন্তু সেটা ভ্রষ্টাচার শেষ করার জন্য যথেষ্ট নয়। এবার কি? এ তো পালিয়ে গেছে। এরম যদি চলতে থাকে তাহলে আমাদের গ্রাম আবার আগের মতন গুন্ডারাজে ভরে যাবে। উনি যদি বাঘ হয়ে থাকেন তাহলে আমরাও সিংহ হয়ে যাব। সুশীলকে ডাকো। পরের দিন এক জোয়ান যুবক মঞ্চ তৈরি করলো আর আশেপাশে সমাচার রিপোর্টার একাঠা হলো। তাড়াতাড়ি বিধায়ক নিজের 2 মন্ত্রীর সাথে পৌঁছালো। বিধায়ক কেন্দ্রে নিজের চেয়ারে বসলো আর ওর 2 জন মন্ত্রী ওর বাঁ দিকে আর ডান দিকে বসলো। স্যার, এই সালের মতো এই প্রি ইলেকশন কনফারেন্স এটাই জিজ্ঞেস করার জন্য রাখা হয়েছে যে আপনার রাজ্যে গ্রামে কি রকমের প্রগতি হয়েছে। একদম, আমি আমার সৎ জ্ঞানে বলছি যে আমি এই নিজের স্বার্থের জন্য এই ফান্ডের খুব ভুল ব্যবহার করেছি। আমি আর আমার নেতারা সব ঘোটালা করেছি, গ্রামের দামি জিনিসপত্র, ফার্জি বিল আর অনেক তোলাবাজি করেছি, আর এই রকম নানান পথে আমি নিজের গ্রামকেই লুটেছি। সারা দৃশ্য ক্যামেরায় ক্যাপচার হয়ে গেল।
ভোটার্সের প্যানেল অবাক হয়ে গেল। বিধায়ক তাড়াতাড়ি বুঝতে পারল যে কি হয়েছে, আর ও পিছন ঘুরে দেখতে লাগলো। ওটা সেই জাদুই চেয়ার যেটা ও গ্রামে ভাষণ দেওয়ার সময় পালিয়ে এসেছিল। তারপর ও সেই ছেলেটির দিকে তাকালো যেটা সবকিছু ব্যবস্থা করেছিল। সুশীল, সুশীল গ্রামের আরেকটি ছেলে, যে সরকারি দপ্তরে ক্লার্কের জব করত। পুলিশ অধিকারী সেখানে পৌঁছালো আর বিধায়ককে সোজা মঞ্চেই গ্রেপ্তার করলো। দৃশ্য সুশীলের নজরে শেষ হলো যখন ও বাইরে দেখলো আর ভিড়ে অজয়কে বসে থাকতে দেখলো। কিছুদিন পর সব গ্রামবাসীরা একসাথে বসে আছে। অজয় আর সুশীলও ওদের সাথে আছে। আরে এটা কি? গ্রামের এমএলএ ভোটের জন্য আরো একজন এমএলএ ভোটের জন্য দাঁড়াচ্ছে। তাহলে জাদুই চেয়ার আবার আনা হোক। সব গ্রামবাসীরা জোরে জোরে হাসতে লাগলো। আর এই কাহিনীর শেষ হয়ে গেল।